তো অনেক দাদারা কমেন্ট করেছে যে দাদা আমি নতুন, সবে কাজ শিখেছি, একদম নতুন, কি কি জিনিসপত্র থাকা দরকার কাজ করতে গেলে। তো ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সেই নিয়ে, যারা একদম নতুন জাস্ট কাজ শিখছো বা ধারণা করেছো যে আমি দোকান স্টার্ট করব, দোকান স্টার্ট করে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে কাজ শিখবে, তো তাদের জন্য এই ভিডিও। যে তারা যদি একটা দোকান ওপেন করতে হয়, রিপেয়ারিং দোকান, তো কি কি জিনিসপত্র থাকলে এনাফ, আর দরকার নেই, জাস্ট শুরু করতে পারবে বিজনেসটাকে। তো সেই সমস্ত নিয়ে ভিডিও। তো দেখো একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যেন কাজ করতে পারো সেই নিয়েই ভিডিওটা। তো একটা আয়রন ফার্স্ট একটা দরকার, আয়রন, ঠিক আছে। তো অনেকে কমেন্ট করছো যে দাদা কাজ করতে গেলে আয়রনে এখানে কার্বন জমে যাচ্ছে, আর যখন সোল্ডিং লাগাতে যাচ্ছ কোনো রকম সোল্ডিং লাগছে না। এমন হতে পারে কার্বন লাগার পরে এইভাবে সোল্ডিং লাগাচ্ছ, সোল্ডিং গলে পড়ে যাচ্ছে, কিন্তু এখানে আর থাকছে না। এই প্রবলেমটা অনেকেরই আসে। তো আজকেও একটা সেরকম এক দাদা কমেন্ট করেছো। তো দেখো আয়রন যেটা ইউজ করবে, যারা অ্যাডভান্স কাজ জানো, যারা জানা আছে রিপেয়ার, তাদের আলাদা ব্যাপার। কিন্তু যারা একদম নতুন, যাদের এই প্রবলেমটা খুব হয়, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, একটু বেশি দাম দিয়ে না এই ধরনের আয়রন কিনে নাও। কারণ এতে কখনো কার্বন পড়েই না। তুমি যা কাজ করো, প্লাস্টিক গলাও, যা করো, জাস্ট মুছে দিলেই আবার চকচক। প্লাস্টিক গলাও, যা করো, যেভাবেই কাজ করো, যেরকমই কাজ করো, এইখানে যখনই কার্বন জমুক, একটু সময় থাকুক, দেখো এখানে কার্বন জমে যাবে। কিন্তু যখনই আমি পরিষ্কার করব, তখনই আবার চকচক হয়ে যাবে। দেখো পরিষ্কার করলাম, দেখো এখানে সোল্ডিং লাগাবো, দেখো। তো এই ধরনের আয়রন কিনলে সুবিধা হচ্ছে এটাই, কখনো কার্বন পড়বে না, আর কাজ করতেও সুবিধা সেক্ষেত্রে। আর এই ধরনের আয়রন নেওয়ার চেষ্টা করবে, এটা একটু দামি আছে। এই যে এই আয়রনটা দেখতে পাচ্ছ, কম দামে পাওয়া যায়। আমার কাছে দু রকম সেট আছে। এইখানে যেগুলো আছে সব দামি সেট, আমার ঘরে কম দামি সেট আছে। দামি সেট আর কম দামি সেট এর মধ্যে তফাৎটা কি সেটাও আমি দেখাবো এই ভিডিওর মধ্যেই, যে দামি সেট থেকে কম দামি সেট এর মধ্যে তফাৎটা কি। মিটার নেবে, একটা মিটার নেবে, মিটারটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবে। কম দামি মিটার যেটা হয় না, সেটাতে প্রবলেম কি আসে না, ভোল্টেজ যে চেক করার, ওগুলো অনেক সময় পারফেক্ট দেখায় না। সুতরাং মিটারটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবে। এবারে আরেকটা কি করবে না, ব্লোয়ার কিনবে, যেটাকে এসএমডি বলে, ব্লোয়ার বলে। এটা আমাদের এটা যেটা আছে, এটা আমার অনেক দামি এসএমডি আছে। দামি বলতে আমার কাছে অনেক দামি, হয়তো অনেকের কাছে কোনো দামি না, কিন্তু এটা আমার কাছে অনেক দামি। এটা 8,000 টাকা পড়ে গেছিল। তো সুতরাং এটা আমার কাছেও বহুত দামি। তো একটা ব্লোয়ার লাগলো, একটা আয়রন লাগলো। আর যারা আইসির কাজ করবে, আইসির কাজ করতে গেলে কি না, এই ধরনের হোল্ডারটা কিনবে, এই ধরনের হোল্ডার কিনবে। আর এইটা দেখো আইসির জন্য আমি এটা আগে পারচেস করেছিলাম। তো এখানে শুধু আইসি আমি পরিষ্কার করার জন্য, আইসিটাকে জাস্ট ধরে রাখার জন্য এই হোল্ডারটা ব্যবহার করা হয়। ধরো যখন তুমি কাজ করবে, তখন এখানে আমরা আইসিটাকে সেট করে নিতে পারি। কিন্তু এই হোল্ডারটাতে আমি দুটো কাজই করতে পারবো একসঙ্গে, সুতরাং এটা কিনবে। আর এটাতে সুবিধাও একটা ভালো আছে। এটাতে কি অনেক সময় দেখবে কাজ করতে করতে না, ব্রাশ দিয়ে যখন পরিষ্কার করবে আইসি বেরিয়ে যায়। তো এইটাতে সুবিধা কি আছে দেখো, আইসিটা দেখো এইভাবে আমি কোনাকুনি ভাবে লাগাতে পারি, এরকম দুদিকে কোনা অ্যাঙ্গেল আছে, এরকম ভাবে কোনাকুনি ভাবে এখানে লাগিয়ে দিলাম। এবারে তুমি যত জোরে ঘষো, পরিষ্কার করো, যাই করো, আইসি এখান থেকে সরবে না। আবার এদিকে যখন করবে, এদিকে ফোন রাখার জন্য ফোন হোল্ডার। তো এইটা দুদিকেই আমার ইউজ হচ্ছে দু রকম ভাবে। তো এইটা বেস্ট। এই ধরনের একটা 6 পোর্ট চার্জার অবশ্যই কিনবে, এটা বহুত কাজের। এইটা কি কি কাজে লাগে এই নিয়ে 6 পোর্ট চার্জারের ভিডিও আছে, এটা অবশ্যই কিনবে, এটা অবশ্যই দরকার। তো এই 6 পোর্ট চার্জার, আর আমার কাছে আরেকটা সেটআপ আছে এর থেকে দামি চার্জার। তো ওর আর এর তফাৎ কি সেটাও আমি বলবো। এবারে যেটা আমাদের দরকার, একটা ডিসি মেশিন। ডিসি মেশিন যারা একদম নতুন কাজ করছো, যদি পয়সার প্রবলেম থাকে, ডিসি মেশিন না কিনলেও হবে। এটা হচ্ছে, এই ডিসি মেশিনটা হচ্ছে আমার 30 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। আর যদি ডিসি মেশিন কেউ নাও, 30 ভোল্ট 10 অ্যাম্পিয়ার নেবে। কেন না, 10 অ্যাম্পিয়ারে ধরো তুমি যদি নিজেকে আপডেট করো, ধরো বাই চান্স তুমি কোনো ল্যাপটপ বা কম্পিউটারের বোর্ড রিপেয়ার,
এই সমস্ত রিপেয়ারের ক্ষেত্রে যাও বা এলইডি টিভি, তো সেক্ষেত্রে আমার এই 30 ভোল্ট যে 10 অ্যাম্পিয়ার যে ডিসি মেশিন সেটা আমি ওখানে কাজ করতে পারবো। 5 অ্যাম্পিয়ার হলে সব জায়গায় ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না কেন, যাবে, কিন্তু ঠিকভাবে হবে না। যেমন শর্ট রিমুভের ক্ষেত্রে যে ভোল্টেজটা দরকার সেটা এটা 30 ভোল্ট পাচ্ছি, অ্যাম্পিয়ারও বেশি পাচ্ছি। সুতরাং যদি নিজেকে পরে আপডেট করতে চাও ফোন থেকে অন্য কিছুতে, তাহলে অবশ্যই 30 ভোল্ট 10 অ্যাম্পিয়ার নেবে। আর কাজের টেবিলে এই ধরনের একটা ফ্যান লাগাবে। এই ধরনের ফ্যান এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তো অনেকেই বলছো যে এটা কিসের ফ্যান। এটা হচ্ছে আমার যে কম্পিউটার থাকে, কম্পিউটারের পিছনে যে আমাদের কুলিং ফ্যান থাকে, তো এটা হচ্ছে সেই ফ্যান। বা প্রসেসরের উপরে আমাদের যে ফ্যান থাকে সেটা ইউজ করতে পারো, এসএমপিএস এর উপর পিছনে যে ফ্যান থাকে সেগুলোকেও ইউজ করতে পারো। আর এটাকে লাগাবে এমন ভাবে হাওয়া যেন এদিক থেকে টেনে ওদিকে বের করে, এমন নয় যে ওদিক থেকে এদিকে হাওয়া ঠেলবে, হাওয়াটা যেন এদিক থেকে টেনে পিছন দিকে বের করে দেয়। যেমন দেখো হাওয়াটা এদিক থেকে টেনে পিছন দিক দিয়ে বের করে দিচ্ছে, তো ফ্যানটা এইভাবেই লাগাবে। এই ধরনের একটা ফ্যান পাওয়া যায় যারা ধরো আইসির কাজ করছো, আইসি রিবোলিং করলে লাগাচ্ছ, তো ওই বোর্ডটাকে তো ঠান্ডা করতে হবে। তুরন্ত কাজ করার জন্য এই ফ্যান নিতে পারো। এই ফ্যানটা কি হবে না, আইসি লাগালে, আইসির কাজ করলে এই ফ্যানটা জাস্ট চালিয়ে দিলে কিছুক্ষণ, ব্যাস বোর্ড তুরন্ত ঠান্ডা হয়ে যাবে। যদি কারো ধরো কাজ করতে লাইটের প্রবলেম হয়, যে লাইট কম পাচ্ছ, সেক্ষেত্রে এই ধরনের লাইট কিনতে পারো। দেখো এটা স্পট লাইট আছে, যেখানে মারবো সেখানেই স্পট, পুরো স্পট লাইট আছে, দেখতে সুবিধা হয়। তো স্পট লাইট এটা দেখো, এটা ম্যাগনেটে কানেক্ট হয়, যেখানে সেখানে তুমি এইভাবে লোহার উপরে কানেক্ট করতে পারো, পুরো স্পট লাইট। দেখো এই যে অন্ধকার এই জায়গাটা, এবার আলোটা দেখো, আর এখন আলোটা দেখো, যেখানে মারবে পুরো স্পট পড়বে। এই ধরনের কেবিল কিনতে পারো। এই কেবিলের মাধ্যমে কি না, এইখানে দেখো অনেক কেবিল আছে, দেখবে এগুলো রেজিস্ট্যান্স ছাড়া আসে। এইখানে দেখো এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে, যেটা আমাদের ব্যাটারি আইডি থার্মিস্টর লাইন, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের করা থাকে। যেটাতে দেখবে এরকম রেজিস্ট্যান্স লাগানো নেই, সেই কেবিলটা নেবে না, কারণ ওই কেবিলে আমাদের সমস্ত ফোন অন হবে না। ওই কেবিলে কিন্তু সমস্ত রকম ফোন কোনো মতেই অন করতে পারবে না। তো এটা তুমি সাপ্লাই দিতে পারো এই ডিসি মেশিন থেকে, ডিসি মেশিনের এখান থেকেও সাপ্লাই দিতে পারো, বা চার্জার থেকেও তুমি এখানে প্লাস মাইনাস সাপ্লাই দিয়ে এটাকে অন করতে পারো, চার্জারের মাধ্যমেও এটাকে অন করতে পারো। যাদের কাছে ধরো ডিসি মেশিন নেই, তারা এখানে চার্জারে লাগিয়ে এটাকে অন করতে পারো। এই ধরনের টুইজারের মাধ্যমে কি হবে, এটা দিয়ে তুমি জাম্পারের ক্ষেত্রে সরু তার বা আইসির জন্য এটা বেস্ট। আর এই ধরনের কেন নেবে, এই ধরনের হচ্ছে কি আমাদের আইসি রিবোলিং এর ক্ষেত্রে অনেকের অনেক রকম প্রবলেম আসে। সেটা হচ্ছে যদি জিনিসপত্র কাজ করতে গিয়ে না থাকে, এটা হচ্ছে পিপিডি লাগাবার জন্য এটা ব্যবহার করা হয়। পিপিডি লাগিয়ে ভালো মতো এটাতে হয়, এটা না কিনলেও হয়, হাফ দিয়ে তুমি এটা করতে পারো কাজ। তো এইটা অবশ্যই নেবে। এটা কেন নেবে, অনেক সময় কি হয়, যখন আমরা আইসি রিবোলিং করতে যাব, তো কি হয় না, আইসিটা ধরো এখানে বসালে, তো বসানোর পরে যখন এটা তুমি নর্মাল টুইজার দিয়ে যখন করবে, তখন কোনটুকু জায়গা লেন্থ পাচ্ছে, এই মাথাতে এইটুকু জায়গা তুমি ধরতে পারছো, সাপোর্ট এইটুকু জায়গা ধরতে পারছো এই দু মাথায়। তো এই টুইজারের মাধ্যমে করলে কি হবে, তুমি অনেকটা জায়গা প্রেস করে ধরতে পারছো। অনেকটা জায়গা প্রেস করলে সুবিধা কি, আমরা যখন এই টেন্সিলের উপরে যখন হিট করি, তখন কি হয় না, এটা ফুলে ওঠে। আর ফুলে ওঠার কারণে কি হয় না, ভিতরের যে বলগুলো আছে, যে পিপিডি আছে, সব একসঙ্গে লেগে যায়, সঠিক মতো হয় না। তো সেক্ষেত্রে এই ধরনের যদি টুইজার ইউজ করো, এটা সমানভাবে প্রেস করবে, রিবোলিং ভালো হয়। এটাতে কি হয়, এটাতে একটুখানি জায়গা পায়, যার কারণে কি হয় না, যখন হিট করো তখন স্টেন্সিল ফুলে ওঠে, আর ভিতরে বল সব একসঙ্গে লেগে যায়, ঠিক মতো রিবোলিং হয় না। আর এইটা এরকম ধরনের একটা নিয়ে নেবে, এটা কি হয় না, আইসি তুলতে খুব সুবিধা হয়। এই আইসি সচরাচর আমরা সোম দিয়ে তুলে নিতে পারি, কিন্তু যেই আইসির নিচে আমাদের কি হয় না, সিপিউর নিচে গুলু লাগানো থাকে, তো এর নিচে গুলু আছে, তো তুমি সোম দিয়ে তো ধরে টেনে তুলতে পারবে না। তখন কি করবে, এটা যদি ভিতরে আস্তে আস্তে হিট করো, চারিদিকে হিট করো, আর এটাকে যদি প্রেস করে ভিতরে ঢুকাও, আর যদি এটাকে এইভাবে প্রেস করো, এইভাবে প্রেস করলে কি হয় না, আইসিটা ইজি রিমুভ হয়ে যায়। এইভাবে চার দাও। অনেক সময় কি হয় দেখবে, অনেক সময় অন্য কিছু দিয়ে এখানে ভিতরে ঢুকাতে গিয়ে অনেক সময় দেখবে নিচের বল পর্যন্ত কি হয় না, তোমার
রিমুভ হয়ে যেতে পারে, যে এখান থেকে খোঁচাচ্ছ নিচে যে বল আছে রিমুভ হয়ে যেতে পারে। খুব সুবিধার একটা টুলস, যেটা শুধুমাত্র এখানে ঢুকিয়ে তুমি এইভাবে প্রেস করলে উঠে আসে। তো এই ধরনের একটা টুলস অবশ্যই কিনবে। আর এই ধরনের একটা বিট, এই ধরনের বিট একটা লাগবে, যেটা আমাদের কাটিং এ খুব সুবিধা হয়। এই পাশের যে গুলুগুলো আছে হিট করে করে যে কাটতে, কাটিং এ খুব সুন্দর সুবিধা হয় এইভাবে কাটতে। তো এই ধরনের ব্লেড পাওয়া যায় তোমার আইসি রিভলিং এর ক্ষেত্রে, এই ধরনের টুলস গুলো পাওয়া যায়, এগুলো আলাদাই কিনবে। আর আইসি রিভলিং এর ক্ষেত্রে যে পিপিডি ইউজ করো, দেখবে পিপিডির গায়ে 183 ডিগ্রি সি লেখা থাকে, সেন্টিগ্রেড 183 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে দেখবে 199 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা কেন লেখা থাকে এটাও বলে দিচ্ছি। আমাদের কি হয় না, এই আইসির নিচে যে বলটা থাকে, আইসির নিচে যে বল থাকে, তো সেই বল যে আইসির নিচে থাকে তার হিট হিসাবে এটা তৈরি। কিরকম না, এটা 183 আছে, মানে কি এটা 183 তাপমাত্রা পেলে বলগুলো গলতে থাকবে। তো সেক্ষেত্রে সিপিউর ক্ষেত্রে চেষ্টা করবে 199 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার যদি আপডেট আসে তো সেগুলো ইউজ করা। কেন, আমাদের সিপিইউ খুব হিট হয়, হিট হওয়ার কারণে তুমি রিভলিং করছো, তো দেখা যাচ্ছে যে সিপিইউ হিট কারণে আবার শর্ট হয়ে যাচ্ছে। তো শর্ট হওয়ার কারণ হচ্ছে এই হচ্ছে আমাদের যে পিপিডি আছে, এটা কি না একটু আপ যেটা আছে তোমার, যেটা বেশি টেম্পারেচারে গলবে সেটা লাগাবার চেষ্টা করবে। সেটা দিয়ে কাজ করলে কি হয় না, সিপিইউ হিট হোক তাতেও আমাদের যে বল থাকবে সেই বলে প্রবলেম হবে না, যে ভিতরে নিচে সিপিইউ হিট হয়ে বল আবার শর্ট হয়ে গেল সেই প্রবলেমটা হবে না। এটা হচ্ছে আমার সেপারেট মেশিন, এটা এখন আর কাজ করি না। কেন করি না বলতে পারো, যে কেন মেশিন কিনেছি কাজ কেন করি না? তো প্রবলেমটা হচ্ছে কোথায় জানো তো, এখন মেশিন কিনেছি কিন্তু পড়ে থাকে। প্রবলেম হচ্ছে ফোল্ডারে এখন রেট বহুত কম হয়ে গেছে। আমি একটা ফোল্ডার লাগিয়ে কম খাটনিতে যেটা পাচ্ছি একটা কাটিং করে সেটা পাই না। কিরকম, ধরো একটা ফোন আসলো, অনেকে বলতে পারো দাদা অরিজিনাল ডিসপ্লে কি করে পাবে? হ্যাঁ ঠিক, আমার কাছে একটা ফোন আসলো, যখন আমি কাস্টমারকে বলবো এটা করতে আমার 1200 টাকা লাগবে, কারণ ওতে খাটনি বেশি, কাটিং করে পেস্টিং করে, তো তখন কাস্টমার আমি 1200 টাকা রেট দিলাম ওটা চেঞ্জ করার জন্য। আর অন্য দোকানে যখন যাবে তখন সে কি বলবে, এটা আমি 1000 টাকা করে দেবো, 1000 টাকা করে দেবো। তো এই 1000 টাকা করার ক্ষেত্রে কি হচ্ছে, ও কিন্তু কাটিং করছে না, ও অলরেডি ডিসপ্লে পাল্টে দিচ্ছে, পাল্টে দিয়ে ও 1000 টাকা রেট দিয়ে দিল। কিন্তু আমি যদি কাটিং করে করি খাটনি বেশি, তো অন্য জায়গায় যেহেতু 1000 টাকা রেট পেলো, তো সে আমার কাছে আর কাজ করাবে না। এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট, যে যত কমে দিতে পারে তার কাস্টমার তত বেশি। তাই এই মেশিনটার ক্ষেত্রে আমি বলবো এর থেকে দূরে থাকা ভালো। যদি কাস্টমার পয়সা দেয় তাহলে কাজ করো, খাটো, ঠিক আছে, আর না হয় পুরো ফোল্ডারই রিপ্লেস করে দাও। আর ফোল্ডার কাটিং এর জন্য যদি কেউ কাটো, তো এখানে দেখো কিছু ওয়্যার পাওয়া যায়। তো এটা হচ্ছে 0.3, একদম সরু, এটা দিয়ে যারা নতুন কাজ করছো কাটতে পারবে না, ছিঁড়ে যাবে। তো চেষ্টা করবে একটু মোটা নেওয়ার, মোটাটাই বেস্ট। এটা যেমন 0.1 mm আছে, তো এটা দিয়ে আমি ম্যাক্সিমাম কাটি। এই তারটা একটু মোটা আছে, কাটতেও সুবিধা হয়, ছেড়ে কম। তো ডিসপ্লে বুঝে যখন অ্যামুলেট কাটতে যাবে, অ্যামুলেটের ক্ষেত্রে তুমি পাতলা যে তারটা আছে সেটা ইউজ করার চেষ্টা করবে। এমনি নর্মাল যে ডুপ্লিকেট ডিসপ্লে আছে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি এই মোটা ওয়্যার ইউজ করবে। এখন যে হারে ফোল্ডারের দাম কমে গেছে, তো সেক্ষেত্রে চেষ্টা করবে রিপ্লেস করে দাও। তুমি যে খাটবে না, খাটার পয়সা পাবে না। যখন ধরো তুমি বাই চান্স একজনকে 1200 টাকা করে দিলে, গ্লাস কাটিং করে দিলে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যখন কাস্টমারটা অন্য দোকানে আবার ভাঙার পরে যাবে, যখন দেখবে যে 1000 টাকা পাচ্ছে, তখন বলবে সালা কাটিং করে 1200 আর নতুন লাগিয়ে 1000। তো এই একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখনকার দিনে। তো তোমাদেরকে বলেছিলাম দামি মেশিন আর কম দামি মেশিনের মধ্যে তফাৎ কি, তো এবারে আমি সেটাই তোমাদেরকে বোঝাবো, দামি আর কম দামের ভিতর তফাৎ কি। আমি পড়েছি প্রবলেমে, ওর জন্য আমি বলছি। আবার অনেকে প্রশ্ন করো যে দাদা আইসি তোলার সময় কতটা হিট দেব, দাদা তোমার আয়রনে কতটা হিট থাকে। দেখো বিশ্বাস করো দাদা, আমি ওই নিয়ে কিচ্ছু বলতে পারবো না, কারণ পার্টিকুলার তোমরা কে কোন মেশিন ব্যবহার করছো আমি জানি না। কারণ তফাৎটা আমি আর এর সঙ্গেই আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন এই আয়রনটা, এটা কিন্তু আমার দামি আয়রন, এটার দাম পড়েছে আমার 8500 টাকা। কিন্তু এটাতে যখন আমি কাজ করতে যাই আমাকে হিট 500, 700 আর 800, 500 নিচে আমি করতে পারি না কাজ, 500 হিটে রেখে কাজ করতে হয়। আর এই যে দামি এসএমডি, এটা কি না
আমার 500 অল টাইম 500 হিট রাখা থাকে, 500-র কমে আমি কাজ করতে পারি না, দামি মেশিন। এবারে হচ্ছে এই আই চার্জার, এটা আমার কম দামি, দামি আই চার্জারটা যেটা আছে সেটা আমার ঘরে আছে। তো ওর আর এর তফাৎ কি সেটাও বলবো। এটা যেরকম কি হয় না, আমি যে কোনো ফোনে লাগাবার সঙ্গে সঙ্গে আমার এখানে অ্যাম্পিয়ার শো হয়। আমার দামি যেটা আছে সেটাতে কি হয় না, লাগিয়ে রাখবো 2 সেকেন্ড 3 সেকেন্ড পর অ্যাম্পিয়ার এখানে শো হচ্ছে যে হ্যাঁ চার্জ হচ্ছে, দামি মেশিনে। কিন্তু আমার এই কম দামিটা লাগাবার সঙ্গে সঙ্গে কাজ করে। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করো কোন পেস্ট ইউজ করো, ফ্লেক্সের আছে, এর একটু দামটা একটু বেশি। এটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারো, আইসি, চার্জিং পিন, যে কোনো জায়গায় তুমি এই পেস্ট ব্যবহার করতে পারো। এটার দাম একটু বেশি সমস্ত জায়গায়। যেমন ধরো অনেক সময় পিন লাগাতে যাচ্ছ, এই পিনগুলো শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো মতেই ছাড়ছে না, তো সেক্ষেত্রে কি করবে না, এই পেস্টটা এখানে দিয়ে তুমি যখন সোল্ডিং করবে দেখবে অটোমেটিক সব ছেড়ে গেছে, একটা একটার সঙ্গে লেগে থাকে, ওরকম হবে না। তো এই পেস্টটা ইউজ করার চেষ্টা করবে। এটা বিজিএ পেস্ট আছে বা ফ্লেক্সেরও নিতে পারো, মেকানিকের একটা পেস্ট পাওয়া যায় ফ্লেক্স। তো এটা যদি না পাও তো এটা একটু সস্তা আছে, মেকানিকের আছে, এটাও ইউজ করতে পারো সমস্ত কাজে। এগুলো একটু দাম বেশি কিন্তু সব জায়গায় ইউজ করতে পারো, যে কোনো ইলেকট্রনিক ক্ষেত্রে যে কোনো জায়গায় এই পেস্ট তুমি ব্যবহার করতে পারো, কাজও খুব সুন্দর হবে। আর আংভাং পেস্ট নিতে যাবে না, ওতে মোম দেওয়া থাকে, বেশিরভাগ মোম দিয়ে বানানো থাকে, তো কম দামে পেস্ট কেনার চেষ্টা করবে না, ওতে পেস্টের থেকে মোমের পরিমাণ বেশি পাবে। তো সব সময় একটু ভালো পেস্ট ব্যবহার করার চেষ্টা করবে। যখন ধরো আইসি তুলতে যাচ্ছ, এই টেপটা ব্যবহার করলে কি হবে না, এই পার্টিকুলার ধরো এই আইসিটাকে তুলছো, উপর থেকে যখন হিট দিচ্ছ তখন কি হবে না, বাকি আইসিতে হিটটা পাবে না। তো এই কারণে এই টেপগুলো ব্যবহার করা হয়, বাকি পার্টস গুলো যেন কোনো রকম প্রবলেম না আসে। ফোন খোলার জন্য এই ধরনের টুলগুলো কিনে নেবে, এই ধরনের টুল পাওয়া যায়, এই ধরনের টুল অবশ্যই কিনবে। এতে কি হবে, যে কোনো ডিসপ্লে খোলার ক্ষেত্রে খুবই ইজি, জাস্ট ডিসপ্লে সাইড দিয়ে এইভাবে কেটে কেটে তুমি তুলতে পারো। ব্যাক প্যানেল তুলতে গেলেও তুমি এইটা ব্যবহার করতে পারো, এইভাবে কেটে এইটা দিয়ে তুলতে পারো। তো এই টুলসটা খুবই কাজের, এই ধরনের টুলস অবশ্যই কিনবে। যেমন এইটা আছে, যখন তুলতে যাবে তখন এটা দিয়ে প্রথমে কেটে নিলে, তারপরে এটা লাগিয়ে তুমি এরকম প্রেস করে করে তুলতে পারো। তো এই জিনিসগুলো অবশ্যই কিনবে। এই ধরনের একটা থার্মাল পেস্ট কিনে নেবে। এই থার্মাল পেস্টে এইটাতে কি হয় না, আমরা যখন আইসির কাজ করি, এই যেমন ধরো এই আইসির কাজ করলাম, তো এখানে কি থাকে না, আমাদের টিনের সকেট থাকে, সেটা কি না আমার বডির সঙ্গে টাচ করা থাকে। তো এই থার্মাল যখন আইসি রিবলিং করছো, যে কাটছো, তো সেক্ষেত্রে এই থার্মাল পেস্টটা দিয়ে তুমি বসাবে। এই পেস্টটা শর্ট হয় না, এই পেস্টটা যেখানেই লাগুক কোনো শর্টের প্রবলেম নেই। তো এখানে টিনের সকেট হেঁটে গেল, এখানে দেখবে আইসির উপরে থার্মাল দেওয়াই থাকে, তো ওগুলো যাওয়ার কারণে আইসি আমাদের হিট হয়। তো আইসি তুমি রিবলিং করে দিচ্ছ, পরে তোমার কাছে আবার কদিন পরে ঘুরে আসলো সেই সেম প্রবলেম, যে আইসি আবার রিবলিং করতে হচ্ছে। কেন? ওই যে বললাম পিপিডি ইউজ করা আর ভিতরে গরম হয়ে আবার শর্ট হয়ে কারণে। তো এই থার্মালটা দিলে কি হবে, এই থার্মালটা দিলে কি হবে না, এ বডির সঙ্গে টাচ করবে, টাচ করার ফলে কি হবে, আইসি যে হিটটা হবে সেই হিটটা পুরো আমাদের এই বডি ক্যাপচার করে নেবে। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়বার যে আইসি রিবলিং করার পর কিছুদিন পর আবার যে রিবলিং, সেই প্রবলেমটা আসবে না। এইটা যখন লাগাচ্ছ, তো এই থার্মাল পেস্টের সঙ্গে এই বডি কানেক্ট হয়ে যাচ্ছে, তো সিপিইউ যত হিট হবে সেই হিটটা কি হবে না, পুরো আমাদের এই যে মেটাল যে বডি এর সঙ্গে এ ক্যাপচার করে নেবে, মানে হিটটা পুরোটা বডিতে ছড়িয়ে দেবে আর আইসি কে ভালো রাখবে, আইসি বেশি গরম হতে দেবে না। তো দ্বিতীয়বার আর তোমার রিবলিং করারও প্রয়োজন হবে না। তো এটা যেন অবশ্যই ব্যবহার করো, এই পেস্টটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। রিবলিং এর পর এই পেস্ট লাগিয়ে সেট করবে। এটা 500 হিটের নিচে আমি কাজ করতে পারি না, কিন্তু বাড়িতে যেটা আছে আমার, ওটা আমি 300 হিটে কাজ করতে গেলেও মনে হয় যেন বেশি গরম হয়ে গেছে, এত গরম হয়। কিন্তু এই যে দামি মাল আর কম দামি মালের ভেতর তফাৎ। এবার আমার ওই কম দামি মালগুলোকে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমার ঘরের সেটআপ। তো এখানে দেখাচ্ছি, তো 6 পোর্ট চার্জার। এটা হচ্ছে আমার দামি 6 পোর্ট চার্জার, এটার দাম বেশি পড়েছিল, কিন্তু এর থেকে আমার সানসুইচ যে চার্জারটা আছে, যেটা দোকানে ইউজ করি, অনেক বেটার। আর এটা হচ্ছে আমার যে এসএমডি, দোকানে যেটা ব্যবহার করি তার থেকে অনেক কম দাম, কিন্তু ওর থেকে পারফরমেন্স আমি এটাতে বেশি ভালো পাই। এটাতে আমার 250 থেকে 350-এর ভিতরে কাজ করতে হয়, তার বেশি দিলে কাজ করতে পারি না, বোর্ড ফেপে যায়, মানে এত হিট হয় এটাতে। তো ম্যাক্সিমাম আমি 250 থেকে 300-এর ভিতরেই কাজ করি। আর যখন খুব বেশি প্রয়োজন, 350 পর্যন্ত লাস্ট এটাতে আমি হিটটা দিতে পারি।
তার বেশি হিট আমি দিতেই পারি না এটাতে, এই মেশিনটাতে। আয়রন, যাদের বাজেট কম তারা এই ধরনের আয়রনটা নিতে পারো। এই যে এই আয়রনটা, তো ওটাতে যেমন আমি 500 হিট ছাড়া কাজ করতে পারি না, এটাতে আমার 300 যথেষ্ট, 300তেই ব্যাস, 300ই কাফি। তো এই যে এরও সেম সিস্টেম, যদি আয়রনের মাথায় এইটা দিয়ে তুমি প্লাস্টিক সব যে কোনো কাজ করো, কোনো প্রবলেম নেই, এতে কোনো রকম কার্বন জমে না। জাস্ট পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে দিলেই আবার আগের মতো হয়ে যাবে। তুমি যা খুশি এটা দিয়ে কাজ করো, কোনো প্রবলেম নেই। তো ওইখানের মতো সেম এখানেও আমার একই জিনিস আছে, ডিসপ্লে পেস্টিং করার সময় ওই যে সাইডের আঠা থাকে সেটা রিমুভ করার জন্য। তো এইখানেও সেই সেমি স্ক্রু ড্রাইভার কিনেছি, ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার এই কোম্পানিটা, কারণ এটা পারফরমেন্স অনেক ভালো পাই। এর থেকে আগে একটা ছিল সেটা একটু সরু ছিল, সেটা অন্য একটা কোম্পানির ছিল, এর থেকে অনেকটা সরু ছিল, কিন্তু এটাতে কাজ করে মজাও আছে আর ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো থাকে। দোকানে যেটা ছিল খুব দামি স্কোপ ছিল, এটা কম দামি, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো দিকে কম নাই। সেম পারফরমেন্স, যে ওটা দামি বেশি বলে ওটাতে আলাদা কিছু দেখাবে, বোর্ড লাগাবো ওখানে যে আলাদা হাতির মাথা দেখাবে, তা না। ওটা তো যেমন দেখতে পাই এটাতেও সেম দেখতে পাই। তো বাজেট হিসাবে জিনিস কিনবে, যে এক গাদা পয়সা ইনভেস্ট করে কোনো কিছু নেওয়াটা ঠিক না। এটা ঠিক আছে, একই, যখন আমি স্কোপে এখানে দেখি দুটোতেই সেম দেখতে পাই। তো এই লাইটটাকে রেডি করেছি, এটাই 6 পোর্ট চার্জার থেকেই চালাই। এটা একটা যে হেরিকেন যে লাইট ছিল ওর লাইট থেকে এটা খুলে এটাকে রেডি করেছি, বেশ ভালো আলো দেয়। কার্বন যেটা এখানে জমে, এখানে যে কার্বনটা জমে ওটা যখন আমাদের আয়রন অতিরিক্ত হিট হয়ে যায় তখন জমে। এবারে মানে অতিরিক্ত হিটের কারণে আমাদের এখানে কার্বন জমছে। এবারে দেখা যাচ্ছে তুমি কাজ করছো, হিট বেশি না হলেও হচ্ছে না, তো কি তখন তো কাজ করতে করতে কার্বন অবশ্যই জমবে। তো যখন দেখবে আয়রন খুব হিট হয়ে যাচ্ছে তখন একটু কমিয়ে নাও, এখানে এখান থেকে একটু কমিয়ে নেবে। তো এই আয়রনটা ইউজ করতে পারো, এটাও খুব ভালো, আগে এটাই আমি ইউজ করতাম। দেখো তোমরা অনেকেই, মেন প্রবলেম হচ্ছে অনেকেই কমেন্ট করো যে কতটা কি হিট রাখা প্রয়োজন। তো পার্টিকুলার কি বলবো, দেখো আমার এখানে দুটো আমি জিনিস তোমাদেরকে দেখালাম, যে আমার দোকানে একটা আয়রন আছে যেটা আমাকে 500 হিট, একদম কম 500 হিট রেখে কাজ করতে হয়, কিন্তু এদিকে এই ক্ষেত্রে আমার কি না, এখানে এটাতে আমার 300 হিটে যথেষ্ট, 300-র বেশি আমার প্রয়োজন পড়ে না। এটাতে 300 হিটেই আমার সব কাজ হয়ে যায়। এই এসএমডিটাতে কি হচ্ছে না আমার, এটাতে আমি 250 থেকে 350-র বেশি আমি হিটে যেতে পারি না। যদি ধরো 350-র বেশি যাই বা 350-তেই যদি আমি একটু বেশি সময় ধরে বোর্ডে কাজ করতে চাই, তাহলে কি হচ্ছে না, আমার এই যে বোর্ড আছে বোর্ডটা ফেপে যাচ্ছে। তো আর যেটা দোকানে আছে সেটাতে আমার 500 হিটেও কোনো প্রবলেম হয় না, 500 হিটেও মনে হচ্ছে হিট কম। তো দেখো, তো তোমরা যখন কমেন্ট করো যে দাদা আয়রন বা বোলোয়ারে কতটা হিট রাখা দরকার, আমি খুব একটা মুশকিলের মধ্যে পড়ে যাই, ঠিক তোমাদেরকে উত্তর দিতে পারি না যে কি বলবো কতটা। তো অ্যাভারেজ সব যত রকম মেশিন আছে যেটুকু আমি বুঝতে পারি, অ্যাভারেজ তুমি যেই হিটে এসএমডিতে কাজ করতে পারো, যে 300 থেকে তুমি শুরু করতে পারো। তার বেশি হলে সেটা বেশি হতে পারে, ওটা এসএমডির ক্ষেত্রে কিরকম কি এসএমডি ব্যবহার করছো না করছো জানি না। তো সব থেকে ভালো তুমি বোর্ডে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে নিজের যে মেশিন আছে সেটা নিজেই ভেরিফাই করে নাও যে তোমার মেশিনে কতটা কি হিট প্রয়োজন হচ্ছে। দেখো এটা রিলাইফের বিজিএ ফ্লেক্স পেস্ট, এই পেস্টটার কথাই তখন বলেছিলাম, ওখানে ঠিকমতো ক্লিয়ার নামটা দেখা যাচ্ছিল না, তো এটা ভালো করে দেখে নাও নামটা। যে কোনো জায়গায় তুমি এই পেস্ট ইউজ করতে পারো, চার্জিং পিন হোক, আইসি হোক, যাবতীয় জায়গাতে। শুধু যখন বোর্ডে যে শর্ট চেক করবে সেক্ষেত্রে তুমি রজন স্মোক ব্যবহার করতে পারো। তো কোথায় কত হিট দিতে হবে সেটা তুমি নিজে কাজ করো, নিজে কাজ করে 2-3টে খারাপ বোর্ডের উপরে কাজ করে দেখে নাও যে কোন হিটে তোমার মেশিনে পারফরমেন্স ঠিকঠাক পাচ্ছ, ঠিক মনে হচ্ছে, তো সেই হিটটাকেই তুমি সেট করে নাও। পারফেক্ট কারো ভিডিও দেখে যে এতটা হিট প্রয়োজন, কারোটা দেখলে এখানে অতটা হিট দেওয়া প্রয়োজন, ওটা কিন্তু অ্যাকুরেট তোমার সেটআপের সঙ্গে কখনোই ম্যাচ করবে না। তো সুতরাং যখন তুমি কাজ করবে সেটা বুঝে শুনে সেই হিটটাকে, টেম্পারেচার তোমার মেশিনটা কীরকম কি হিটে কাজ করছে সেটা নিজে চেক করে নিজে সেই হিটটাকে সেট করে রেখে দাও। তো যদি ধরো তুমি ডিসি মেশিন আর মাইক্রোস্কোপটাকে সাইডে রাখো, তাহলে তোমার টোটালস রিপেয়ারিং টুলস কিনতে খরচা পড়বে খুব বেশি হলে 5 থেকে 6 হাজার টাকার মতো।
আর যদি ডিসি মেশিন আর মাইক্রো স্কোপটাকে যদি পারচেস করো, টোটাল সেট নিয়ে তোমার প্রায় খরচা পড়ে যাবে ওই 30 থেকে 35,000-এর ভিতরে। একটা ডিসি মেশিনের মোটামুটি কম বাজেটে নিতে গেলে 5 অ্যাম্পিয়ার 30 ভোল্ট তোমার 5,000 ভিতরে ভালো মাল হয়ে যাবে। আর যদি মাইক্রোস্কোপ নিতে যাও তো 14,000-এ মোটামুটি ভালো মাল, ওর কমেও পাওয়া যায় 12,000 10,000, তো 14,000-এ বেস্ট। আর বাকি যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, তো চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিও নিয়ে।